একটুখানি গপ্প অবকাশে গল্পের দেশে। নমস্কার বন্ধুরা, অচেনা ভয় সাথে অনুভূতির মায়া এবং রহস্যের অন্তর্জাল ঝুলিতে নিয়ে হাজির আমরা একটুখানি গপ্প। আজকে আপনাদের জন্য বিশেষ নিবেদন। জামাই ষষ্ঠী উপলক্ষে দেবোত্তম দের কলম থেকে একটি নতুন ভয়ের গল্প, ঘোষ বাড়ির নতুন জামাই। গল্পের সূত্রধর নাঈম মণ্ডল। শুরু হচ্ছে আজকের গল্প, ঘোষ বাড়ির নতুন জামাই। আজ বিকেলে ঝড় বৃষ্টির পর শিউলি তার স্বামী জয়ন্তকে নিয়ে যখন তাদের বাড়িতে এসে পৌঁছলো, তখন প্রায় দিনের আলোটা নিভে আসছে। সন্ধে হয়ে এসেছে চারিদিকে। বাড়ির সদর দরজায় তাদেরকে দেখে শিউলির মা অমলা বারান্দা থেকে তড়িৎঘড়ি নেমে এসে তাদেরকে বলল, আরে এসো বাবা জয়ন্ত, এসো, আয় আয় মা, দাঁড়িয়ে রইলি যে? ঝড় জল মাথায় এসেছো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম এতক্ষণ ধরে। আয় আয় মা আয়, তোর দিদি তো সকালেই এসেছে, তোদের জন্যই অপেক্ষায় ছিলাম। আমার জয়ন্তের প্রথম জামাই ষষ্ঠী বলে কথা। তা বাবা জয়ন্ত, তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? জয়ন্ত তার কথা শুনে বলল, আজ্ঞে না শাশুড়ি মা, তেমন কোনো অসুবিধা হয়নি, শুধুই পথের ঝড় বৃষ্টির জন্য যা একটু দেরি হয়ে গেল। তাছাড়া বাবা মশাই যে গরুর গাড়ি ঠিক করেছিল আমাদের আসার জন্য, সেটাতে একটু সময় লেগেছে। ওই ঝড় বৃষ্টির জন্য আর কি, পথে আটকে পড়েছিলাম। বাড়ির ভেতরে তো আসবো, কিন্তু আগে এই জিনিসগুলো ধরুন তো আপনি। এই বলে সে শিউলির দিকে তাকিয়ে বলল, কই গো দাওগুলো, শিউলি, দাওগুলো সব শাশুড়িমার হাতে। শিউলি তার কথার কোনো উত্তর দিল না। সে শুধু দাঁড়িয়ে রইল। সে কেমন যেন অন্যমনস্ক হয়ে আছে, যেন পাশে দাঁড়িয়ে থাকা জয়ন্তের কোনো কথাই তার কানে যাচ্ছে না। কিন্তু এবারে সে তার স্বামীর কণ্ঠস্বর শুনতে পেয়ে চমকে উঠে তার দিকে তাকিয়ে বলল, কিছু বলছিলে তুমি? আসলে কি যে হলো না হঠাৎ করে, একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম আর কি। জয়ন্ত বলল, আরে হ্যাঁ, হাতে ধরা জিনিসগুলো শাশুড়িমাকে দাও। ও হ্যাঁ, প্রণামটাই তো এখনো করা হয়নি। শিউলি তাঁর মায়ের হাতে সব উপহারের জিনিসগুলো দিল। তার শাশুড়ি মাকে প্রণাম করতে করতে জয়ন্ত বলল, তার শাশুড়িমা, শ্বশুর মশাই কোথায়? ওনাকে তো দেখছি না। উনি কি বাড়িতে নেই নাকি, বাইরে কোথাও? অমলা তার কথা শুনে বলল, না না বাবা, সে তো বাড়িতেই আছে। তিনি আর তোমাদের বড় জামাইবাবু মিলে ঘরে গল্প করছেন। কতদিন পরে দেখা কে না, তুমিও যাও না সেখানে। কিন্তু তার আগে একটু তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও। একটু কল পরে তাড়াতাড়ি যাও তো বাবা, গিয়ে হাত মুখ ধুয়ে নাও। আমি গামছাটা দিচ্ছি, হাত মুখ মুছে নাও। এতটা পথ ধরে এসেছো তোমরা, তাকে প্রণাম করবার কি আর সময় ফুরিয়ে যাচ্ছে? যা মা, তুইও যা। ওসব বরং এই বারান্দাতেই রেখে যাও। তাড়াতাড়ি তোমরা ষষ্ঠীটা সেরে আগে নিয়ম কানুনটা সেরে ফেলো দেখি, তোমাদের দুজনকে খেতে দিয়ে দিই। বেলা হয়ে এলো আবার। চল মা নীলি, আমার সঙ্গে একটু রান্নাঘরে চল। নীলি পেছন থেকে মাথা নাড়তেই অমলা রান্নাঘরে চলে গেল। আর অন্যদিকে শিউলি তার স্বামীর পিছু পিছু কলপারের দিকেই যাচ্ছিল। এমন সময় শিউলির দিদি নীলি তার হাত ধরে তাকে বলল, কি হয়েছে বলতো তোর বোন? এমন অন্যমনস্ক হয়েছিলি তুই? কি হয়েছে? চোখ মুখ এমন লাগছে কেন তোর? শিউলি বলল, কোথায়? কিছুই না তো রে দিদি, ওই আর কি, একটু মনটা খারাপ হয়ে গেছিল। আসলে আসলে এখনো মেনে নিতে পারছি না ওই বিষয়টা। নীলি তার বোনের দিকে তাকিয়ে বলল, ওসব অতীত রে,
ওসব ভেবে আর কি লাভ বোন, সবকিছু ভুলে যা, আবার নতুন করে শুরু কর তুই, দেখবি সব ঠিক হয়ে যাবে। এখন যা তো, এখন গিয়ে কলপার থেকে হাত মুখ ধুয়ে নে তাড়াতাড়ি, তারপর তাড়াতাড়ি খেয়ে নে। ওই দেখ, এসবের মধ্যে একটা কথা জিজ্ঞেস করতে তো তোকে ভুলে গেছি, কেমন আছিস তুই? শিউলি বলল, ভালো আছি রে, ওই চলছে কোনো রকমে। তুই দিদি, তুই বল। নীলি বলল, আমিও ভালোই আছি, যা তুই হাত মুখ ধুয়ে নে তাড়াতাড়ি করে। শিউলি তার কথা শুনে মাথা নাড়িয়ে কলপাড়ের দিকে চলে গেল। এরপর তারা দুজন হাত মুখ ধুয়ে আসতেই অমলা জয়ন্তকে বারান্দায় আসন পেতে বসতে বলল। একে একে জামাই ষষ্ঠীর সব নিয়ম শুরু করে দিল। সন্ধে নেমে এসেছে চারিদিকে। অমলা উলু দিয়ে জামাই ষষ্ঠীর নিয়ম শুরু করে দিল, সাথে শিউলির হাতে শাঁখটা দিয়ে তাকে সেটা বাজাতে বলল। এরপর অমলা প্রথমে তার হাতে থাকা নতুন হাত পাখা আর ঘটির জল দিয়ে জামাইকে হাওয়া করে 60 বলল। তারপর হাতে হলুদ সুতো বেঁধে দিয়ে একটা সিঁদুর মাখা আম তার হাতে দিতেই জয়ন্ত তাঁর শাশুড়ি মাকে প্রণাম করল। শিউলিও তৃতীয়বার শাঁখটা বাজাতেই যাচ্ছিল। ঠিক এমন সময় হঠাৎ একটা পায়ের শব্দ শুনতে পেয়ে সে পেছন ঘুরে তাকাতেই একটা জিনিস দেখতে পেয়ে প্রচন্ড জোরে চিৎকার করে উঠল। তাদের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে প্রকাণ্ড একটা কালো ছায়া। শিউলির চিৎকার শুনে খাওয়ার জায়গা থেকে উঠে এলো জয়ন্ত সহ অমলা আর নীলি। জয়ন্ত শিউলির কাছে গিয়ে বলল, কি হয়েছে শিউলি, তুমি এভাবে চিৎকার করলে কেন? শিউলি তাকে আঙুল দিয়ে দেখিয়ে বাইরের দরজার দিকে তাকাতে বলে বলল, দরজার দিকে কেউ একটা দাঁড়িয়ে ছিল জানো, কিন্তু কিন্তু হঠাৎ সেটা কোথায় চলে গেল কে জানে। ও ওখানেই ছিল এতক্ষণ। জয়ন্ত তাকে কিছু বলবার আগেই অমলা তাকে বলল, নির্ঘাত ভুল দেখেছিস তুই, আর কি বা দেখবি তুই? এই একই সাঁঝের বেলা, আর এই সময় কেউ কারোর বাড়ি দরকার ছাড়া আসে না। আয়, জামাইকে বাতাস কর। বাবা জয়ন্ত, তুমি যাও, গিয়ে খেতে বসো। ও কি দেখতে কি দেখেছে। শিউলি ভাবল হয়তো তার মায়ের কথাই ঠিক। সে বারান্দায় উঠে এসে জয়ন্তকে বাতাস করতে শুরু করতেই জয়ন্ত খেতে শুরু করলো। আজ জামাই ষষ্ঠী। বছরের এই একটা দিন শাশুড়ি মায়েরা তাঁর জামাইকে আদর করে খাওয়ায়। আজও তাই তাঁর শাশুড়ি মা তার জন্য কত কিছু রান্না করেছে। 4 রকমের মাছ, কষা মাংস, ডাল, চাটনি, ভাজা, তারপর তো আছেই দই, মিষ্টি। অমলা তাঁর ছোট জামাইকে পেট ভরিয়ে জামাই ষষ্ঠী খাওয়াবে আজ। অবশ্য এত এলাহি আয়োজন হবে নাই বা কেন? এই অমলপুর গ্রামে এই হারাদন ঘোষের মতো বড় বাড়ি আর একটা আছে নাকি? যেমন বিঘা বিঘা জমি, তেমন পুকুর, তার সঙ্গে গোয়াল ঘর। এলাকায় তার মতো বৈষয়িক সম্পত্তি আর এ তল্লাটে সত্যিই কারণ নেই। শিউলি তাকে হাত পাখার বাতাস করতে করতে একবার মুখ ঘুরিয়ে নিল অন্য প্রান্তে। আর কি ভেবে তার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়তে যায়, কিন্তু সে তা আটকে রাখে। এমন সময় হঠাৎ পেছন থেকে তার মা অমলার একটা চিৎকার শুনতে পেয়ে সে পেছনে তাকাতেই দেখতে পেল একটা কালো বেড়াল দৌড়ে এসে জয়ন্তের ভাত খাবার থালাটাকে ফেলে দিয়ে তার ভাতের থালা থেকে একটা মাছ তুলে নিয়ে গেছে। অমলা তা দেখে গজগজ করে উঠল। এই বিড়ালটা আসারও সময় পেল না, সব খাবারগুলো নষ্ট করে দিল। তুমি বসো বাবা জয়ন্ত, আমি বরং এগুলো পরিষ্কার করে নতুন করে তোমার জন্য খাবার বেড়ে নিয়ে আসছি। তুমি একটু বসো বাবা। কিন্তু জয়ন্ত তাকে তা করতে বারবার নিষেধ করায় সে আর করল না। এত এলাহি আয়োজনে ইতিমধ্যেই তার পেট ভরে গেছে। আর তার সঙ্গে জামাইয়ের রান্নার প্রশংসা শুনে অমলা তার 2 মেয়ের সামনে খানিকটা লজ্জাও পায়। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে
রাত হয়ে গেল। আর তার মধ্যেই ভুঁড়ি হাতাতে হাতাতে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো পরেশ। তার স্ত্রী নীলি এখন ঘরের মধ্যে বেঘোরে ঘুমোচ্ছে, কিন্তু তার চোখে কিছুতেই ঘুম আসছে না। শাশুড়ি মা আজ যা ভরপেট রান্না করে খাইয়েছেন, একটু পাইচারি তাকে করতেই হবে। আকাশে চাঁদের আলো রয়েছে, তাই বাইরের সবকিছুই মোটামুটি স্পষ্ট, তবে গরমের একটা অস্বস্তি আছে। সে বারান্দায় বসে ঘর থেকে আনা হাত পাখাটা দিয়ে নিজেকে হাওয়া দিতে দিতে নিদ্রাহীন দুটো চোখে সামনের দিকের উঠোনে তাকিয়ে রইল। হঠাৎ পিছন থেকে পরেশ একটা শব্দ শুনতে পেয়ে বিড়বিড় করে বলল, একটা শব্দ শুনতে পাচ্ছি। কিসের শব্দ হচ্ছে এত রাতে? গিয়ে দেখবো। আওয়াজটা তো যতদূর মনে হচ্ছে বাড়ির পেছনের ওই পুকুর থেকেই আসছে। একবার বাবাকে কি ডাকবো? না, এত রাতে বরং উনি ঘুমোচ্ছেন। আমি বরং গিয়ে ভালোভাবে দেখি যে ওটা কিসের শব্দ। কেউ রাতের অন্ধকারে লুকিয়ে পুকুরের মাছ চুরি করছে না তো? এই বলে পরেশ এগিয়ে গেল বাড়ির পেছনের দিকে থাকা সেই পুকুরের দিকে। আর পুকুরের সামনে গিয়ে সে দাঁড়াতেই সে এতক্ষণে যে সন্দেহ করে এসেছিল তা পুরোপুরি ভুল হলো না। সত্যিই পুকুরের সামনে বসে কেউ একটা মাছ ধরছে, তবে মুখটা তার স্পষ্ট নয়। পরেশ পেছন থেকে তা দেখে তাকিয়ে চেঁচিয়ে বলল, এই যে, কে তুই? এত রাতে এখানে বসে মাছ ধরছিস? তোর সাহস তো কম নয়। তুই জানিস না এই পুকুর কার? আরাধন ঘোষের। একবার থানার দারোগার কাছে খবর জানাজানি হলে কি হবে জানিস? গারদে ঢুকবি। তাই নিজের ভালো চাস তো এতক্ষণ ধরে যে মাছগুলো ধরেছিস সবগুলো আবার পুকুরে ফেলে দে, না হলে কিন্তু বিপদ আছে। দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া, তোর মুখটাই তো এখনো দেখা হয়নি। ঘোর ঘোর তো একবার, এদিকে ঘোর বলছি, আমি দেখি তুই ঠিক কে। কথাটা বলে পরেশ থামতেই পেছন ঘুরে তাকালো সেই পুকুর পাড়ে বসে মাছ ধরতে থাকা ছেলেটা। আর তাকে দেখে পরেশের চোখ দুটো যেন স্থির হয়ে গেল একেবারে। একবার সে তার চোখ দুটো কুচলে নিল সে ঠিক দেখছে কিনা তার জন্য, কিন্তু তারপর সে দেখল না না, সে ভুল দেখছে না। সত্যিই সে যাকে দেখেছিল সেই দাঁড়িয়ে রয়েছে তার ঠিক সামনে। পরেশ তোতলাতে তোতলাতে একটা নাম বলল, অসীম তুই? আর তার কথা শুনে সেই অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা ছেলেটি ফ্যাস ফ্যাসে গলায় বলল, পরেশদা, আমি অসীম। আমি সেই অসীম যাকে তুমি মেরেছিলে। মনে পড়ে তোমার? আমাকে খুন করার প্রস্তাব তো আরাধন ঘোষকে তুমি দিয়েছিলে, তাই না? অসীমের কথা শুনে আবারও আমতা আমতা করতে লাগলো। তারপর সে একেবারে সেখান থেকে দৌড়বার চেষ্টা করতেই যাচ্ছিল। এমন সময় হঠাৎ করে সে লক্ষ্য করলো তার পা দুটো কেমন যেন বরফের মতো জমে রয়েছে। হঠাৎ কি হলো তা সে বুঝতে পারল না। সে চিৎকার করতেই যাচ্ছিল, ঠিক এমন সময় অসীম পুকুর পাড় থেকে ঝড়ের গতিতে তার দিকে দৌড়ে এসে তার গলাটাকে চেপে ধরে ফ্যাস ফ্যাসে গলায় বলল, চেঁচাবে তুমি, কিন্তু তা তো আমি হতে দিব না পরেশদা। তোমরাও তো আমাকে দাওনি সেই জামাই ষষ্ঠীর রাতে। আমাকে খাওয়ার লোভ দেখিয়ে আমার শরবতের মধ্যে অনেকগুলো ঘুমের ওষুধ খাইয়ে প্রথমে মেরে ফেলতে চেয়েছিলে, কিন্তু তুমি তা পারোনি। তারপর ঘরের বাইরে থেকে আমার গলায়, আমার হাতে পায়ে গামছা বেঁধে তুই আর ওই আরাধন ঘোষ
মনে পড়ে আমি যাতে চিৎকার না করতে পারি তার জন্য আমার মুখের বাইরে আমের হাঁটি ঢুকিয়ে দিয়েছিলি। পরেশ তাঁর পুরো কথা শেষ হবার আগেই চিৎকার করে কাশি উঠতে থাকা অবস্থাতেই বলল, অসীম, অসীম আমাকে ছেড়ে দে, তুই অসীম ছেড়ে দে আমাকে, আমাকে মারিস না, আমাকে মারিস না তুই এভাবে, অসীম আমাকে ছেড়ে দে, অসীম, অসীম আমাকে ছেড়ে দে। কিন্তু অসীম তার কোনো কথা শুনল না। তার গলা চেপে ধরল, তাকে ছুঁড়ে মারল পুকুরের দিকে। আর তারপরেই অসীম পুকুরের দিকে একটা হাওয়ার আদল নিয়ে পরেশের চিৎকার করার আগেই পরেশের মাথাটাকে জলের নিচে নিয়ে গিয়ে ঠেসে ধরল। তারপরেই জলের নিচ থেকে বুদবুদ উঠতে শুরু করলো। আর কিছুক্ষণ পরেই জলের ওপর ভেসে উঠল পরেশের মৃতদেহ। আর তা দেখে অসীমের সেই অবয়ব উল্লাসের একটা হাসি হাসতে লাগলো। আর সাথে পুকুরে পড়া জলের সেই চাঁদের আলোর মধ্যেই দেখা গেল পরেশের মৃতদেহের চারপাশে জল দিয়ে অসীম কেমন পাক খেতে খেতে অদ্ভুতভাবে যেন মিলিয়ে গেল অন্ধকারে। পরদিন সকাল সকাল নীলির চিৎকার আর অমলা চিৎকারে ঘোষবাড়িতে বেশ হুলুস্থুল বেঁধে গেল। এলাকাবাসীরাও সকলে ছুটে এলো আর এসেই দেখতে পেল সেই মর্মান্তিক দৃশ্যটা। হারাধন ঘোষের বড় মেয়ে নীলির বর পরেশ মারা গেছে। সে কিভাবে মারা গেছে তাও খানিকটা স্পষ্ট হলো অনিমার বিলাপের মধ্যেই। সে নাকি পুকুরের জলে ডুবে মারা গেছে, কিন্তু কিভাবে ঠিক মারা গেল তা কেউ বুঝতে পারছে না। কেউ কেউ পুরনো প্রসঙ্গ টেনে নিজেদের মধ্যে কান ফুসাফুসি করতে লাগলো। আর তার মধ্যেই বেগবান জলের মতো জোরালো হয়ে উঠল নীলির স্বামী হারানোর কান্না। বেশ আরো খানিকটা বাড়লে তার মৃতদেহকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য লোকজন এলো, কিন্তু নীলিকে তারা আর সাথে নিয়ে গেল না। নীলির শাশুড়ি স্পষ্ট জানিয়ে দিয়েছে এই অপয়া মেয়ের কোনো ঠাঁই হবে না তার বাড়িতে। ভিড়টা কমতে লাগলো ঘোষবাড়ি থেকে, কিন্তু কেউই ঠিক কিছু বুঝতে পারল না যে ঠিক কি হয়েছিল গতকাল রাতে। কখন পরেশ ওই পুকুর ধারে গেল আর কেনই বা পরেশ আত্মঘাতী হলো, যদিও তার আত্মঘাতী হওয়া নিয়ে একটা সংশয় থেকেই গেল সকলের মনে। তবে অনিমার মনে হতে লাগলো অন্য একটা সংশয়ের কথা। তাই সে তার স্বামীকে বলে সেদিন বিকেলে তার ছোট মেয়ে ও জামাইকে বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করল। যদিও জয়ন্তের এই দুঃসময়ে সেখান থেকে যাওয়ার ইচ্ছে ছিল না, এমনকি শিউলিরও, কিন্তু অনিমা তাদেরকে জোর করে চলে যেতে বলল সন্ধ্যা নামার আগেই। কারণ হিসেবে যদিও সে কিছু বলল না, কিন্তু সে শুধু বলল তাদের অজানা বিপদের কথা। তারাও বাড়ি থেকে বেরিয়েই যাচ্ছিল। শুধু যাবার আগে জয়ন্ত শাশুড়িমাকে প্রণাম করতে যেতেই নীলি তাকে থামতে বলে চেঁচিয়ে উঠে বলল, কাদের প্রণাম করছো তুমি ভাই জয়ন্ত? এরা কি আদেও প্রণামের যোগ্য? আজ আমার পোড়া কপাল দশার পেছনে কি এদের কম বড় হাত আছে? আমি কি জানি না কে ওকে? নীলি পুরো কথা শেষ করবার আগেই হারাধন ঘোষ সজোরে তাঁর গালে চড় বসিয়ে বলল, আর একটা বাজে কথা বললে এই বাড়ি থেকে তোকে দূর করে দেব। স্বামী মারা গেছে তাই জন্য পাগল হয়ে গেছো তাই না? শোকে পড়ে একেবারে পাগল হয়ে গেছো। ওকে ঘরে নিয়ে যাও অনিমা, ওর মাথাটা একেবারে গেছে। নীলির হাত ধরে অনিমা টানতে শুরু করতেই নীলি তাঁর মায়ের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, আমার মুখ বন্ধ করলে আর ওদেরকে সত্যিটা জানতে না দিলে তো আর সত্যিটা মিথ্যা হয়ে যায় না মা। অসীম। অনিমা তাকে থামিয়ে দিয়ে ঘরে নিয়ে যায়। জয়ন্ত কিছুই বোঝে না নীলির কথা, তবে জয়ন্ত আর শিউলি হারাধন ঘোষের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে শুধু। আর তা দেখে হারাধন ঘোষ বলে ওঠে, আহা কি হলো বাবা, দাঁড়ালে যে এবার, বেরিয়ে পড়ো। সন্ধে নামবে, অনেকটা পথ গরুর গাড়িতে যাবে তোমরা। যাও যাও, রওনা দাও। আবার পরিস্থিতি ঠিক হলে এসো। হ্যাঁ, হয়তো তোমার মনে হবে আমরা দুজন তোমার থেকে কিছু লুকোচ্ছি, কিন্তু মনে রেখো বাবা,
আমরা যা করছি সব তোমার আর শিউলির ভালোর কথা ভেবেই করছি। যাও যাও বাবা যাও, এবার রওনা দাও। জয়ন্ত আর শিউলি গরুর গাড়িতে গিয়ে বসলো, আর এরপরেই গরুর গাড়িটা চলতে শুরু করলো। আর তার মধ্যেই শিউলির দু চোখে নেমে আসলো গভীর ঘুম। অস্ফুটে একবার একটা নাম উচ্চারণ করলো সে ধীর কণ্ঠে, কিন্তু তা জয়ন্ত শুনতে পেল না। তার সেই প্রিয় অসীম, যার দেখা সে সহজেই পেত সবসময়। হারাধন ঘোষের পুকুরে বাবার সাথে মাছ ধরতে আসার সময় শিউলির সাথে পরিচয় হয় অসীমের। শিউলি তার পুকুরে জাল ফেলে মাছ ধরা জানালা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত, আর মুচকি হেসে জানালার পর্দা নামিয়ে দিত। এরপর একদিন অসীমই এভাবেই একদিন তাকে জানালার ধারে দাঁড়িয়ে থাকতে দেখে সকলের আড়ালে তাকে জানালার কাছে দাঁড়িয়ে বলেছিল, তোমার নাম শিউলি, তাই না? শিউলি তার কথা শুনে বলে, হ্যাঁ, তা তুমি কি করে জানলে শুনি? শুনেছি তোমার মা বাবা তো এই নামেই তোমাকে ডাকে সব সময়। তারপর থেকে তাদের দুজনের মধ্যে সম্পর্কের গভীরতা পায়। সকলের আড়ালে লুকিয়ে দেখা করা, পরস্পরের সঙ্গে কথা বলা চলতে থাকে। কিন্তু এর মধ্যেই তাদের সামাজিক পরিচয় নিয়ে দ্বিধাবোধে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। অসীম পেশায় একজন জেলে, আর শিউলি এই গ্রামের সবচেয়ে ধনী পরিবারের মেয়ে। সেসব ভাবার মধ্যেই শিউলি অসীমকে তাকে পালিয়ে বিয়ে করার কথা বলে। অসীম শিউলির এই প্রস্তাব পুরোপুরি ফেলতেও পারে না, কারণ সেও শিউলিকে ভালোবাসে। তাই মনে মনে সে সাহস অর্জন করে। তারা গ্রামের একটা মন্দিরে গিয়ে বিয়েও করে, কিন্তু হারাধন ঘোষ কিছুতেই সেই সম্পর্ক মেনে নিতে চায় না। অবশ্য পৃথিবীর কোনো বাবাই চায় না তার মেয়ে তার অমতে গিয়ে কোনো কাজ করুক, কিন্তু শেষ পর্যন্ত তাই করলো শিউলি। সে বিয়ে করলো অসীমকেই। হারাধন ঘোষ মেনে নিল না তাদের বিয়ে। সে অসীমের বাড়িতে গিয়ে শিউলিকে বাড়ি ফিরে আসার কথা বলল, কিন্তু শিউলি তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে আর বাড়ি ফিরবে না। সে অসীমের সঙ্গেই তার বাড়িতে সংসার করবে। এরপর বহুবার শিউলির দিদি নীলি, এমনকি তার স্বামী পরেশও এসে তাকে বোঝায়, কিন্তু কোনো লাভ হয় না। এরপরই আসে জামাই ষষ্ঠীর সময়, আর এর মধ্যেই বাবার মধ্যে একটা অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করে শিউলি। তার বাবা নিজে এসে তাকে আর তার স্বামী অসীমকে জামাই ষষ্ঠীতে তাদের বাড়িতে যাওয়ার জন্য নেমন্তন্ন করে যায়। তার সঙ্গে সে কথাও বলে যায় সে তাদের এই বিয়েটাকে মেনে নিয়েছে। তা শুনে খানিকটা অবাক হয়েছিল শিউলি, তবে সরল মনে সবটা বিশ্বাস করেছিল। এরপর জামাই ষষ্ঠী এলে অসীমকে নিয়ে তাদের বাড়িতেও যায়, সাধ্যমতো সকলের জন্য উপহার কিনে। এরপর জামাই ষষ্ঠীর সব নিয়ম ভালোভাবে পালন করা হয়, কিন্তু সেদিন রাতে ঠিক কি হয়েছিল তার উত্তর আজও জানা নেই শিউলির। তবে আজ তার জামাইবাবুর সঙ্গে সে যে ঘটনা ঘটতে দেখেছে তার সাথে এর মিল পায়। তার স্বপ্নটা দেখতে দেখতে ঘুমটা ভাঙতেই চোখ খুলে তাকাতেই গরুর গাড়ির মধ্যে জয়ন্তকে কোথাও দেখতে পেল না। সে গরুর গাড়ির চালককে জিজ্ঞেস করল সে কোথায় গেছে, কিন্তু তার উত্তর গরুর গাড়ির চালকও দিতে পারল না ঠিক মতো। শিউলি তার নাম ধরে ডেকে খুঁজতে লাগলো বারবার চারিদিকে ছেয়ে থাকা ঘুটঘুটে অন্ধকারের মধ্যে। গতকাল পরেশের মৃত্যুর কারণটা নিয়ে ধোঁয়াশার ঘোর যেন কিছুতেই কাটছে না হারাধন ঘোষের মনের ভেতর থেকে। কেন সে এভাবে মারা গেল তা সে বুঝে উঠতে পারছে না। ঠিক কী কারণই বা থাকতে পারে এর পেছনে, সেই সম্পর্কে সে এখনো কিছু বুঝে উঠতে পারছে না। আদৌ কি খুন নাকি আত্মহত্যা কি জানি, তবে তার মন বলছে তার বড় জামাই কিছুতেই আত্মহত্যা করতে পারে না। সে যা চালাক আর বিচক্ষণ ধরনের ছেলে, এভাবে সে নিজেকে শেষ করবে না। তাহলে কি অমলা যে বিপদের কথা ভাবছিল তাই কি সত্যি? এসব ভাবতে ভাবতে ঘর দিয়ে পায়চারি করতে করতে হঠাৎ তার গায়ের মধ্যে একটা দমকা বাতাস এসে লাগতেই তার শরীরটা কেমন যেন শিরশির করে উঠল।
মুহূর্তের মধ্যে তার সঙ্গে ঘরের মধ্যে একটা হাঁটা চলার শব্দও যেন শুনতে পেল সে, যেন তার গোটা ঘরময় কেউ হেঁটে চলে বেড়াচ্ছে। ঘরের চারিদিকে তাকিয়ে হারাধন ঘোষ চেঁচিয়ে বলল, কে? ঘরের মধ্যে কে? হারাধন ঘোষ তা দেখে আবারও ভালো করে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেয়। তারপর সে আবার চেঁচিয়ে বলে, কে ঘরের মধ্যে? কে আছো? ভলে ভলে বলো, কি হলো? আর এভাবে হাঁটছই বা কেন? কে তুমি? কি চাও? এর মধ্যেই হঠাৎ করে সেই হাঁটা চলার আওয়াজটা থেমে গেল, আর তার সঙ্গেই ঘরময় সে শুনতে পেল একটা পুরুষালী কণ্ঠস্বর। সে তাকে বলল, আমি অসীম শ্বশুর মশাই, আপনার ছোট মেয়ে শিউলির পর। আমাকে চিনতে পারছেন না শ্বশুর মশাই? আমি যে আপনার ছোট জামাই, যাকে আপনি জামাই ষষ্ঠী খাওয়াবেন বলে বাড়িতে ডেকে এনেছিলেন, মনে নেই আপনার? আজ থেকে ঠিক 1 বছর আগে আমাকে আপনি মেনে নিয়ে আপনার বাড়িতে নিয়ে এলেন। বলেছিলেন আমাকে জামাই হিসেবে মানতে আপনার কোনো অসুবিধা নেই। কিন্তু তারপর আপনি কি করেছিলেন আপনার মনে আছে শ্বশুর মশাই? তবে আপনি তো শুধু একা ছিলেন না, আপনার সঙ্গে ছিল পরেশদা। আপনারা ঠিক কি করেছিলেন সেদিন মনে পড়ে? আমি তখন ঘরে ঘুমাতে যাচ্ছিলাম, এমন সময় পরেশদার ডাক শুনে ঘরের বাইরে যেতেই সে আমাকে বলল গরমে শরবত খেতে। সে নাকি কিছুক্ষণ আগেই বাজার থেকে কিনে এনেছে। আমি সরল মনে তা খেয়েও নিতে যাচ্ছিলাম, এমন সময় হঠাৎ শিউলি আমাকে ঘরের ভেতর থেকে মশারি টানানোর জন্য ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই আপনারা দুজন মিলে একটা গামছা দিয়ে আমাকে বেঁধে নিয়ে গেলেন সেই পুকুরের দিকে। আমি তখনও জানতাম না আপনারা ঠিক কি করতে চাইছেন, কিন্তু পরে বুঝলাম আপনারা যে আমাকে মেরে ফেলতে চাইছেন, আর সবকিছুই ছিল আপনাদের ভালো মানুষই। আসলে আপনারা আমাকে মারবার জন্যই এতদিন ধরে আমার সঙ্গে ভালো ব্যবহার করেছিলেন। এরপর আপনারা দুজন মিলে আমার হাত পা দড়ি দিয়ে বেঁধে আমাকে পুকুরে ফেলে দিলেন, আর পুকুরের কালচে জলে আমি ডুবে গেলাম একটু একটু করে। তবুও কোনো চিৎকার করতে পারলাম না, একবারও না। এরপর আপনারা ঠিক কি করবেন তাও আপনাদের দুজনের সাজানোই ছিল শ্বশুর মশাই। সকালে শাশুড়ি মাকে দিয়ে কুমিরের কান্না কাঁদিয়ে সবার সামনে মিথ্যে গল্প শোনালেন যে আমি নাকি আত্মহত্যা করেছি। জামাই ষষ্ঠীতে আপনাদের দামি উপহার না দিতে পেরে সবকিছু ধামা চাপা দিয়ে ফেললেন। আমার বাবা মাকেও মিথ্যে কথা বলেছিলেন আপনি। এত পাপ কি দিয়ে লোকাবেন আপনি বলুন তো? আপনি তাই মরুন, নিজের করাই পাপের শাস্তি পান এবারে। আর শিউলকেও তো সেই কথা বিশ্বাস করালেন শ্বশুর মশাই। আপনার সম্পত্তি থাকতেই পারে, কিন্তু ঈশ্বর প্রদত্ত ভালোবাসার মধ্যে যে ক্ষমতা দেখানো আপনার ঠিক হয়নি। আপনি পাপ করেছেন, আপনি একটা জীবন কেড়ে নিয়েছেন। এর শাস্তি তো আপনাকে পেতেই হবে আজ। পরেশদাকে আমি আগেই শাস্তি দিয়েছি, আর এবার আপনার পালা, আপনাকেও মরতে হবে। হারাধন ঘোষ ঘরের আটকানো দরজাটা খোলবার চেষ্টা করতে লাগলো, কিন্তু তার আগেই
সে কেমন যেন ছিটকে পড়ে গেল দরজার দিক থেকে। বাঁচাও, হারাধন ঘোষ বাঁচাও, চেঁচিয়ে তার আমাকে স্ত্রীকে বাঁচাও। ডাকতে লাগলো বারবার। কোথায় আছে? বাঁচাও, আর এমন অনিমা, সময় অনিমা, হঠাৎ আমাকে সে বাঁচাও, দেখতে অনিমা, পেল তার বাঁচাও, মুখোমুখি আমাকে দাঁড়িয়ে বাঁচাও, থাকা একটা ছায়া বাঁচাও, মূর্তিকে। বাঁচাও, বাঁচাও, আমাকে মেরে সেই দাও, ছায়া আমাকে মূর্তির মেরে দাও, লালচে মেরে দুটো দাও, চোখ বাঁচাও, অনিমা, রাগে বাঁচাও, আমাকে বাঁচাও। আগুনের ভাটার মতো জ্বলছে। আর তার সঙ্গে সে উল্লাসের একটা হাসি হাসতে হাসতে হারাধন ঘোষকে বলল, কোনো লাভ হবে না শ্বশুর মশাই, আপনি আজকে মরবেন, মরবেন আপনি। কেউ আপনাকে বাঁচাতে পারবে না, আজ আমার হাত থেকে কেউ না। এই বলে সে হারাধন ঘোষের মাথাটাকে শক্ত করে ধরে দেওয়ালের অপর প্রান্তের দিকে তাকে শটান টানতে টানতে নিয়ে গিয়ে দেওয়ালের সঙ্গে তার মাথাটাকে ঠেসে বারবার সজোরে দেওয়ালের মধ্যে ঠুকতে লাগলো জোরে জোরে। হারাধন ঘোষ চিৎকার করে উঠল যন্ত্রণায়। বাবা, আমাকে ছেড়ে দাও, সে বাবা। চেঁচিয়ে আমার বলল ভুল হয়ে গেছে, বাবা, তাকে যেন আমাকে ছেড়ে দেওয়া দাও, হয়, মেরো না, কিন্তু মেরো না। অসীম তার কোনো কথা শুনল না। সে বারবার দেওয়ালে মাথা ঠুকতে শুরু করলো, আর তারপর ধীরে ধীরে দেওয়ালের মধ্যে বারবার লাগা আঘাতে তার মাথাটা ফাটতে শুরু করলো। কিন্তু তবু থামলো না অসীম। সে একেবারে দেওয়ালে গিয়ে তার মাথাটাকে ঠেসে ধরে ছুঁড়ে দিতে লাগলো সেদিকে। আর এর মধ্যেই হারাধন ঘোষের মাথাটা দুভাগ হয়ে ছড়িয়ে পড়ল ঘরের মধ্যে। আর হারাধন ঘোষের চাপ চাপ রক্তে ভিজে উঠল গোটা ঘর। হারাধন ঘোষ সেই অবস্থাতেই ছটফট করতে লাগলো। আর তারপরেই সে কেমন তার ছটফটানি থামিয়ে দিয়ে থেমে গেল ধীরে ধীরে। আর সেই দৃশ্য দেখে অসীমের অবয়ব একটা উল্লাসের হাসি হেসে বলল, যারা মানুষের থেকে তার ভালোবাসা জোরপূর্বক কাটতে চায় তার একটাই শাস্তি, মৃত্যু। আমাকে আর শিউলিকে আড়াল করেছিলি তুই শয়তান, এর শাস্তি তো তোকে পেতেই হতো। আমার সরলতার সুযোগ নিয়ে আমার বিশ্বাসকে ভুল প্রমাণ করে আমাকে খুন করেছিলি তোরা দুজন, এর শাস্তি এটাই। আর যতবার কেউ কারোর ভালোবাসা জোর করে কারোর থেকে কেড়ে নিতে চাইবে, আমার মতোই কেউ না কেউ আসবে তাদের এই করুণ পরিণতির মুখোমুখি করতে। কিন্তু এবার আর একজনকে যে আমার মারার পালা, যে আসতো আমার ভালোবাসাতেই ভাগ বসিয়েছে, তাকে মারবো এবার আমি। কথাটা বলে ধীরে ধীরে ঘরের মধ্যে কোথায় জানি ধীরে ধীরে মিশে যেতে লাগলো অসীমের অবয়বটা। কিন্তু এর মধ্যেই হঠাৎ করে অন্ধকার বিদীর্ণ করে জ্বলে উঠল একটা আলো, তার সঙ্গে একটা তীক্ষ্ণ ট্রেনের হুইসেলের শব্দ। সেই শব্দটা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো রেল লাইনের ওপর দিয়ে। জয়ন্ত তা শুনেও একবারের জন্যও থামল না। সে হেঁটে যেতে লাগলো রেল লাইনের ওপর দিয়ে, যেন চারপাশের কোনো আওয়াজ তার কানে পৌঁছাচ্ছে না। সে একভাবে হেঁটে চলেছে সম্মোহনের বশে, আর তার পেছন থেকে একভাবে ছুটে আসছে একটা ট্রেন ঝড়ের গতিতে। ধীরে ধীরে সেই ট্রেনটা দূরত্ব কমিয়ে একেবারে জয়ন্তের গায়ের ওপর দিয়ে তাকে পিষে দিতেই শোনা গেল একটা কান বিদীর্ণ করা জোরালো চিৎকার। আর তার সঙ্গেই রেল লাইন ভিজে উঠল তার রক্তে। তখন প্রায় ভোর হয়ে এসেছে। শিউলি অন্ধকারে জয়ন্তকে আর কোথাও সেভাবে খুঁজে উঠতে পারেনি। সারা রাত তাই গরুর গাড়ির চালকের সাথে একটা গাছতলাতেই দাঁড়িয়েছিল। রাত কাটবার পর ভোরের আলো ফুটতেই সে কাউকে জিজ্ঞেস করতে পারে যে তার স্বামীকে সে কোথাও দেখেছে কিনা। আর তাছাড়া এতটা পথে কোনো লোকালয়ও তার চোখে পড়েনি, আর তার সাথে কোনো মানুষ কেউ নয়। সে গরুর গাড়ির চালকের সঙ্গে খানিকটা হাঁটতে হাঁটতে সামনের দিকে বাজারের পাশে রেল লাইনে একটা ভিড় দেখতে পেল। সেখানে কাউকে তার স্বামীর খোঁজ জিজ্ঞেস করবে বলে এগিয়ে যেতেই ভিড় ঠেলে সামনে তাকাতেই শিউলি যে দৃশ্য দেখল তা দেখে সে চিৎকার করে উঠল। রেল লাইনে যে মৃতদেহটা পড়ে আছে সেটা আর কারণ না, জয়ন্তের। কিন্তু তার শরীরটা দুভাগ হয়ে গেছে। কিন্তু সে রেল লাইনে কখন এলো আর কিভাবেই বা এলো তা সে বুঝল না। শুধু সে
শোকে বিহল হয়ে জল ভরা চোখ দুটো নিয়ে একভাবে সেই বীভৎস দৃশ্যটা দেখতে দেখতে একবার অস্ফুষ্ট স্বরে বলে উঠল, ভগবান কিছু মানুষকে একটু সুখ দেওয়ার জন্য সুখ দেওয়ার নাম করে সারা জীবন ধরে শুধু ঠকায়।